সরকার যেহেতু বুঝতে পারছে যে এই E20 পেট্রোলে গাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু তারপরেও জনসাধারণকে কেন ফোর্স করা হচ্ছে? তার ছেলের কোম্পানি সিয়ান এগ্রো, যেটা 5 বছর আগে প্রফিট ছিল 5 কোটি টাকা, 5 বছর পরে তার প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 225 কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় যে তিনি লাইভ টিভিতে একটা মিথ্যা কথা বলে দিলেন। টাকা এবং পাওয়ার দুটো এমন জিনিস যে যদি বেশি হয়ে যায় অনেক মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আর সেই জিনিসটাই দেখা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে একজন নীতিন গাডকারির সাথে। এনার একটা ইন্টারভিউ দেখলাম যেখানে তিনি লাইভ টিভিতে অ্যাঙ্কারকেই বলছেন যে যদি এই বিষয়ে কোনো কথা বলা হয় আমি আপনার নামে কেস করে দিতে পারি। আর এই পুরো বিষয়টা হচ্ছে E20 পেট্রোলকে কেন্দ্র করে। साल में बढ़ गई है, इसीलिए सवाल उठ रहे हैं। बात बताओ, हाँ अगर कोई बात झूठ बोलने से डिफेमेशन केस होती है। हाँ आपने ये जो पढ़ा इसके ऊपर मैं आपके ऊपर डिफेमेशन केस भी कर सकता। বিষয়টা কত গম্ভীর একবার চিন্তা করুন। তাহলে তিনি কি বলতে চাইছেন যে কোনো প্রশ্ন করা যাবে না? এই ভিডিওটা করার জন্য হয়তো আমার উপরেও কেস হয়ে যেতে পারে, কিন্তু সেই ইন্টারভিউতে এমন অনেক কিছুই দেখলাম যেটা আমার ঠিক মনে হলো না। আর সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। E20 পেট্রোল নিয়ে সমস্ত দেশে প্রচুর অশান্তি হচ্ছে, এমন প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে E20 পেট্রোলের জন্য গাড়িতে প্রবলেম দেখা যাচ্ছে, সেটা মাইলেজের হোক বা ইঞ্জিনের হোক। এই বিষয়ে নীতিন গাডকারি এবিপি নিউজকে একটি ইন্টারভিউ দেন, আর তার ইন্টারভিউ নিচ্ছিল মেঘা প্রসাদ। এটা বিজেপির একটা খুব ভালো স্ট্র্যাটেজি হতে পারতো যে সমস্ত দেশে যেহেতু এত অশান্তি চলছে তো নিউজের মাধ্যমে সবাইকে শান্ত করার চেষ্টা তারা করতে পারতো। কিন্তু এই ইন্টারভিউতে বসে নীতিন গাডকারি এমন কিছু কথা বললেন যেটা দেখে সাধারণ মানুষের মন ভেঙে যাবে। সর্বপ্রথম নিউজ অ্যাঙ্কার নীতিন গাডকারিকে মাইলেজের ব্যাপারে জিজ্ঞেস করেন যে E20 ফুয়েলের জন্য মাইলেজ ড্রপ হয় কিনা, তো তিনি সেই কথাটাকে এড়িয়ে যান। তারপরে অ্যাঙ্কার তার নিজের গাড়ির উপমা দেন যে তার গাড়িতে আগে তিনি অন্য মাইলেজ পেতেন আর এখন তার থেকে কম পাচ্ছেন। मेरी गाड़ी पहले मुझे एवरेज लगभग 10 से 11 दे रही थी सिटी के अंदर 10 से 11 का एवरेज दे रही थी। आज वो गाड़ी मुझे 7 की एवरेज दे रही है और मुझे समझ में नहीं आ रहा कि गलती कहाँ करी है हमने। आपने एवरेज कैसे चेक किया? सर हम तो माइलेज के हिसाब से ना, जैसे हमेशा चेक करते हैं वैसे कैसे चेक करते हैं। तो आप मुझे मेरा आपने ड्राइवर ही चेक कितना करके बता रहा है पेट्रोल- माइलेज। देखिए, हाँ आप कोई भी बात करनी है तो पूरे उसकी जानकारी ठीक लेकर है, आप technically बताइए सर। करें। हाँ की गाड़ी आप सर्विस स्टेशन में अथोराइज कंपनी के डीलर के पास भेजिए और वहाँ मशीन होता है। ठीक है एवरेज अपने आप और मैं अपने गाड़ी में नहीं चेक कर। ठीक है। তিনি উত্তর দেন যে আপনার গাড়ি আপনি একটি অথরাইজ ডিলারে নিয়ে যান, সেই ডিলার থেকে আপনাকে চেক করে বলে দেবে। ডিলারে নাকি সেই মাইলেজ চেক করার মেশিন আছে। তো তাহলে পরে গাড়ির মধ্যে যে কোম্পানি এত বছর ধরে কাস্টমারের জন্য একটা মাইলেজের মিটার দিচ্ছে, তাহলে সেটা স্ক্যাম, সেটার কোনো ক্রেডিবিলিটি নেই। তাহলে তো এই বিষয়ে সেই গাড়ির কোম্পানিগুলোকে ধরা দরকার যে কেন তারা এত দিন ধরে তাদের কাস্টমারদেরকে ঠকাচ্ছে। আর যদি ডিলারে যাওয়ার পরেই মাইলেজ টেস্ট হবে তাহলে পরে গাড়িতে সেই মিটারটা দেওয়ার মানে কি আছে? যখন এই বিষয়টাতে তাকে জোর দেওয়া হয় তখন তিনি ডাইরেক্ট স্বীকার না করে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেন যে পেট্রোলের ক্যালোরিক ভ্যালু আলাদা আর ইথেনলের ক্যালোরিক ভ্যালু আলাদা। मैं आपको ये बार बार एक्सेप्ट कर रहा हूँ कि कैलोरिक वैल्यू यानी उष्मांक, ठीक है। तो ये जो इथेनॉल और पेट्रोल है इसमें हाँ। फर्क है। हाँ তার মানে কি হচ্ছে? 1 লিটার পেট্রোল যে এনার্জি প্রডিউস করবে 1 লিটার ইথেনল সেই এনার্জি প্রডিউস করবে না। তার মানে তো এটাই দাঁড়ালো না যে মাইলেজ ড্রপ করছে। আমার কাছে তো অ্যাটলিস্ট একটা অপশন থাকা দরকার যে আমি E20 পেট্রোল নিতে চাচ্ছি না আমি 100% পেট্রোল নিতে চাচ্ছি, কিন্তু সেই অপশনটা আমি পাচ্ছি না। AIAR এর রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে যে এই E20 পেট্রোলের জন্য 6% মাইলেজ ড্রপ হচ্ছে এবং ইঞ্জিনের যে ফিউল পাম্প সেটার রাবারও নষ্ট হচ্ছে। অ্যাঙ্কার যখন এই রিপোর্টের কথা বলে যে এটা কেন পাবলিশ করা হচ্ছে না, তখন তিনি উত্তর দেন যে রাইট টু ইনফরমেশন থেকে আপনারা এটার ইনফরমেশন পেয়ে যাবেন, এই রিপোর্টে কি আছে সেটা আপনারা জানতে পারবেন। চিন্তা করুন, একটা নোটিফিকেশন দিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু সরকার দেখাচ্ছে যে না, আপনারা রাইট টু ইনফরমেশন থেকেই এই ইনফরমেশনটা পাবেন, আমরা সরাসরি কোনো নোটিফিকেশন দেবো না। আর গাড়ি খারাপ হওয়া নিয়ে তার উত্তর যে যদি আপনার গাড়ি খারাপ হচ্ছে তাহলে পরে আপনি ওয়ারেন্টি ক্লেম করুন, আপনার গাড়িতে ওয়ারেন্টি আছে, ইন্স্যুরেন্স আছে, আপনি সেগুলো ক্লেম করুন। कि आप डीलर के पास जाकर रजिस्टर करके उसका चेकिंग करके करिए। ठीक है। आपकी गाड़ी गारंटी पीरियड में है, आपका इंश्योरेंस आपके पास है हाँ और उसमें कुछ भी होगा तो कंपनी उसके लिए जिम्मेदार है। প্রথমত ইন্স্যুরেন্সে কোনো গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেলে সেটা ক্লেম হয় না, আর দ্বিতীয়ত ওয়ারেন্টি, কজন মানুষের এত সময় আছে যে তারা কাজকর্ম ফেলে রেখেই ওয়ারেন্টির জন্য শোরুম ঘুরে বেড়াবে। সরকার যেহেতু বুঝতে পারছে যে এই E20 পেট্রোলে গাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু তারপরেও জনসাধারণকে কেন ফোর্স করা হচ্ছে যে না, আপনাদেরকে E20 পেট্রোলই ঢোকাতে হবে গাড়িতে। এই পর্যন্ত তিনি ঠিক ছিলেন, তিনি হেসে হেসে কথা বলছিলেন এবং বেশিরভাগ প্রশ্নকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি রেগে যান যখনই তার ছেলের কোম্পানির কথা বলা হয়। তার ছেলের কোম্পানি সিয়ান এগ্রো, যেটা 5 বছর আগে প্রফিট ছিল 5 কোটি টাকা, 5 বছর পরে তার প্রফিট গিয়ে দাঁড়িয়েছে
225 কোটি টাকা। আপনি যদি প্রফিটের গ্রোথ দেখেন তাহলে পরে 4500% গ্রোথ হয়েছে জাস্ট 5 বছরে। আর এই প্রশ্ন শোনার সাথে সাথে তিনি গম্ভীর হয়ে যান আর অ্যাঙ্কারকেই বলে দেন যে আমি আপনার নামে কেস করতে পারি। কিন্তু অ্যাঙ্কারের এই কথা যে এই সমস্ত ডাটাটা তিনি গুগল থেকে নিয়েছেন, তিনি এই কথা শুনে আরো বেশি রেগে যান। कंपनी है सियान एग्रो, उसकी नेट प्रॉफिट निकाल दी है कि 5 करोड़ के आसपास की नेट प्रॉफिट से लेकर 225 करोड़ तक इनकी नेट प्रॉफिट पिछले 5 सालों में 4500% ऊपर बढ़ गई है। ये भी वो कह रहे हैं कि आपकी कंपनी की रेवेन्यू 17 करोड़ से 510 करोड़ एक साल में बढ़ गई है, इसीलिए सवाल उठ रहे हैं। बात बताओ, हाँ अगर कोई बात झूठ बोलने से डिफेमेशन केस होती है, हाँ आपने जो पढ़ा इसके ऊपर मैं आपके ऊपर डिफेमेशन केस भी कर सकता हूँ। कर सकते हैं, पहली बात, आप झूठ बोल रही है। यही अवेलेबल है। सोशल मीडिया का क्या रेफरेंस दे रही हूँ? ये बातें जाहिर बातचीत होती नहीं, ठीक है, ये पूरी तरह झूठे आंकड़े देकर, ये मालूम ही नहीं उसको। तो ये गूगल के आंकड़े हैं सर। अरे भाई, अरे गूगल तो आप बोलो ना, मैं डिफेमेशन ट्रूथ डाल दो आपके ऊपर, ठीक है, आप किसी बात पर आप उसका आधार बन के पूछोगे, हाँ। तो यू टेक द रिस्पॉन्सिबिलिटी। सो প্রজাতন্ত্র এমনই একটা জিনিস যেখানে সরকারকে জনসাধারণের প্রশ্ন শুনতে হবে, কিন্তু তার যে অ্যাটিটিউড সেটা দেখে মনে হচ্ছে যে তাকে প্রশ্ন করাটা অনেক বেশি ভুলের। এরপর ওনাকে প্রশ্ন করা হয় যে E20 পেট্রোল ব্যবহার করে কি লাভ। তিনি তার উত্তরে বলেন যে যেহেতু আমরা পেট্রোলটাকে বাইরের দেশের থেকে আমদানি করি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। তিনি একটি অঙ্কও দেন যে প্রায় 1.5 লাখ কোটি টাকা সাশ্রয় হয়েছে ভারত সরকারের। তখন নিউজ অ্যাঙ্কার সেখানে ক্রস কোয়েশ্চেন করে যে যেহেতু 1.5 লাখ কোটি টাকা বেঁচেছে, প্লাস হচ্ছে এক্সাইজ ডিউটিতে 26 থেকে 30% পর্যন্ত সাবসিডি দেওয়া হচ্ছে সরকারের থেকে, কিন্তু এত কিছু করার পরেও, এত সাবসিডি দেওয়ার পরেও কেন পেট্রোলের দাম কমছে না? আর এটা শোনার সাথে সাথে তিনি বলেন যে এটা পেট্রোলিয়াম মিনিস্টারকে জিজ্ঞেস করুন। বিষয়টা বুঝুন, আপনার বিয়ে আপনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলেন, কিন্তু রান্না যদি খারাপ হয় তাহলে পরে দেখিয়ে দেওয়া হলো ক্যাটারারকে যে সমস্ত দোষ ক্যাটারারের। এখানেও কিছুটা সেরকমই দেখা যাচ্ছে। এই E20 পেট্রোলকে যদি সব থেকে বেশি কেউ পুশ করে থাকে তাহলে পরে এই নীতিন গাডকারি মহাশয়। যদি এই বিষয়ে আপনার প্রশংসা শোনার ইচ্ছা থাকে তাহলে পরে এটার নিন্দাও আপনাকেই শুনতে হবে। তিনি ব্রাজিলের উপমা দেন যে ব্রাজিলে পেট্রোলের সাথে 32% ইথানল ব্লেন্ডিং করা হয়, কিন্তু তিনি একটা জিনিস বলতে ভুলে যান যে ব্রাজিলে যেসব গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লেক্সিভ ইঞ্জিন, মানে সেগুলো পেট্রোলও চলবে প্লাস ইথানলও চলবে। কিন্তু আমাদের ভারতের যে গাড়ির ইঞ্জিন আছে সেখানে এমন অনেক ইঞ্জিন আছে যেগুলো E20 পেট্রোল সাপোর্টেড না। শুধুমাত্র 1-2 বছর ধরেই ভারতে এই E20 পেট্রোল নিয়ে কাজ শুরু হয়েছে, কিন্তু তার আগের যেসব গাড়িগুলো আছে সেগুলো E20 পেট্রোল সাপোর্টেড না। আর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই E20 পেট্রোলের জন্য গাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে। আর তাছাড়াও ব্রাজিলে আপনার কাছে অপশন আছে, আপনি চাইলে পরে সেখানে 100% পেট্রোলও নিতে পারেন, আবার E32 পেট্রোলও নিতে পারেন, কিন্তু ভারতে সেই ব্যবস্থাটা নেই। হ্যাঁ, ভারতে এক্সেল 100 একটি পেট্রোল আছে যেটা 100% পেট্রোল, কিন্তু সেটার দাম আছে 170 টাকা। এবার কে ভরবে সেই 170 টাকা দিয়ে তেল? আর এই প্রশ্নটা তাকে করা হয় যে এত টাকা দিয়ে পেট্রোল কে কিনবে, তখন তিনি আবার সেই পেট্রোলিয়াম মিনিস্টারকে দেখিয়ে দেন যে এটা এই বিষয়ে যা বলার আছে সেটা আপনি পেট্রোলিয়াম মিনিস্টারকে গিয়ে বলুন। আমাদের দেশে E20 তেল ব্যবহার করার টার্গেটটা 2030 পর্যন্ত রাখা হয়েছিল, কিন্তু টার্গেট তাড়াতাড়ি পূরণ করার জন্য এটা 2026-এর মধ্যেই লঞ্চ করে দেওয়া হয়। আর সেটা ফোর্সফুলি। আপনি যে কোনো পেট্রোল পাম্পে যাবেন আপনি E20 পেট্রোলই পাবেন, অন্য কোনো পেট্রোলের অপশন সেখানে আপনি দেখতে পারবেন না। এরপরে সেখানে জাপানের কথা ওঠে যে জাপানে তো শুধুমাত্র 2% ইথানল ব্লেন্ডিং করা হয়। সেটা শুনে নীতিন স্যার বলেন যে জাপানের তেল নাকি এভেলেবেল। আমি স্যারকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে জাপান তার ব্যবহারের তেলের 95% তেল বাইরের সব দেশের থেকে আমদানি করে। আসলে তাদের কাছে সেই ইঞ্জিন নেই যেই ইঞ্জিনে E20 ফিউল সাপোর্ট করবে। তারা সেটাকে আস্তে আস্তে করে টেকনোলজি ডেভেলপমেন্ট করছে এবং আস্তে আস্তে করে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। আমাদের দেশের মতন নয় যে ফোর্সফুলি সেটাকে চাপিয়ে দেবেন। আর সেজন্যই আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, বিরোধী দলগুলো এই বিষয়টা নিয়ে আন্দোলন করছে ঠিকই, কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ যে মানুষ এদেরকে বিশ্বাসই করতে পারছে না যে আদৌ এরা দেশের কোনো উন্নতির জন্য এসছে নাকি এদের নিজস্ব কোনো স্বার্থ নিয়ে এসছে। বাকি আমি সরকারের কাছে একটাই অ্যাপিল করতে চাই যে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য আমি খারাপ বলবো না, উদ্দেশ্য হয়তো আপনাদের ভালো, কিন্তু আপনারা সেই জিনিসটাকে যেভাবে বাস্তবায়িত করছেন সেটাতে সাধারণ পাবলিকের খুব বেশি অসুবিধা হচ্ছে। আর সাধারণ মানুষ আপনাদেরকে কোটি কোটি ভোট দিয়ে সেই জায়গাতে এই জন্যই বসিয়েছে যে যাতে আপনারা সাধারণ মানুষের কথাটা অন্তত শোনেন। বাকি এই বিষয়ে আপনার কি মত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটি লাইক করুন আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। বাকি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।